শুভ সকাল দর্শক। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এসেছেন টেলিভিশনের নিয়মিত আয়োজন এসেছেন সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। সেখানে মধ্য দিয়ে দেশের প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি এবং এগুলোর পর্যালোচনা করে থাকি এবং একই সাথে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকেও একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন, একটি পরে তার সাথে আপনাদেরকে যুক্ত করে দিব। এর আগে চলে যাচ্ছি মূল আয়োজনের শুরুতেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দর্শক, শুরুতে আমরা দেখছি দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে অঙ্কের ফেরে পেনশনে বিভেদ, বর্তমান প্রথম গ্রেডের কর্মকর্তা অবসরে মাসে পেনশন পান 35,500 টাকা, প্রত্যয় পেনশনের মাসে পাবেন 1,24,000 টাকা। পেনশন কর্তৃপক্ষের বক্তব্য, আমরা প্রত্যাখ্যান করেছি, এটি আমাদের চলমান আন্দোলনকে বিভ্রান্ত করার অপকৌশল বলে মনে করি। বন্যা মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। মৃত্যুর 12 বছর পরও জন্ম নিবন্ধন, 20 ধরনের সেবা নিতে হয়রানির শিকার হতে হয়। 17 কাজে জন্ম সনদ, 3 কাজে মৃত্যু নিবন্ধন জরুরি। দর্শক, এই সংবাদটি সত্যিকার অর্থেই প্রায় প্রতিটি মানুষেরই কখনো না কোনো সময় এটির প্রয়োজন হয়েছে। ফলে এই যে ভোগান্তির যেই শিকার, সেই ভোগান্তির শিকার কিন্তু অনেকেই হয়েছেন। আমরা এইখানে যে সংবাদটি দেখেছি, এবং এটি শুধু এই সংবাদ নয়, অনেকেই আসলে এই অবস্থার সম্মুখীন হয়েছেন। সেটি হচ্ছে যে মৃত ব্যক্তির জন্ম সনদ তোলা, সেটি আসলে কী পরিমাণ ভোগান্তির একটি বিষয়, সেটি একটি ব্যাপার। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এমন অনেকেই রয়েছেন যাদের বাবা মা মারা গিয়েছেন দুজনই, এবং তাদের মারা যাওয়ার পরে তাদের সন্তানদের যখন জন্ম সনদ বা জন্ম নিবন্ধন করতে হয়, তখন কিন্তু এই যে বাবা মায়ের জন্ম সনদ সেটি কিন্তু লাগে, সেটির নাম্বারও কিন্তু প্রয়োজন হয়। ফলে এই যে ভোগান্তির যে জায়গাটি রয়েছে, সেটির ফলে কিন্তু এই যে প্রতিনিয়ত হিমশিম খেতে খাওয়ার যে ঘটনা আমরা দেখলাম, সে 20 ধরনের সেবা নিতে হয়রানির শিকার হতে হয়। এই যে হয়রানি, সেটি আসলে খুবই এই যে ভয়াবহ অবস্থা। দেখেছি যে বিগত বছরগুলোতে যেই অভ্যাস তৈরি হয়েছে, সিটি কর্পোরেশন থেকে শুরু করে ইউনিয়ন অফিস থেকে শুরু করে যেখান থেকে সেবাগুলো দিতে হয়, সেইখানে এই সেবা নিতে কিন্তু অনেক মানুষকেই অনেক সময় দীর্ঘ সময় ভোগান্তিতে পড়তে, এবং অনেকেই এবার বিড়ম্বনায় পড়তে হয়, এবং অনেকেই এবার দিশেহারা হয়ে, যেহেতু এটি করতেই হবে বাধ্যতামূলক কিছু সেবা নেওয়ার জন্য, এখানেও সেই সংবাদেও কিন্তু এই বিষয়টি বলা হয়েছে। ফলে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কীভাবে সহজলভ্য করা যায়, সহজেই কীভাবে মানুষ সব সেবা ঘরে বসে পায়, সেটি কিন্তু আসলে সরকারের লক্ষ্য। স্মার্ট বাংলাদেশ করবার যেটি পরিকল্পনা করা হয়েছে, সেই স্মার্ট বাংলাদেশ পরিকল্পনার লক্ষ্যে এইসব সেবা দিতে যদি হিমশিম খেতে হয়, যেহেতু সব কিছু এখন স্মার্টলি হচ্ছে, সব কিছু অনলাইনের মাধ্যমে হচ্ছে, ফলে এইসব সব যাতে ডকুমেন্টসগুলো রয়েছে, তথ্যগুলো রয়েছে, সেগুলো আপডেট হয়, সেই কারণেই আসলে সরকার এই উদ্যোগ নিয়েছে। কিন্তু সেই উদ্যোগের প্রক্রিয়া যেটি রয়েছে, সেই প্রক্রিয়াটি খুব বেশি কঠিন হয় কিন্তু এই ভোগান্তির শিকার হয়েছে। ফলে সেটিকে সহজ করবার জন্য কিন্তু যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু বারবার এই কথাটি বলে আসছিলেন। নিচের দিকে আমরা দেখছি কোটা বাতিলে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, পদযাত্রা। আমরা জানি যে সরকারি চাকরিতে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল কিন্তু 5টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এই ঘোষণা দেন তারা। অন্যদিকে যারা কোটা পান, বিশেষ করে মুক্তিযোদ্ধারা রয়েছে, মুক্তিযোদ্ধার সন্তান সংসদ রয়েছে, গতকালকে আমরা তাদের আন্দোলন দেখেছি। তারাও কিন্তু শাহবাগ অর্থাৎ জাতীয় জাদুঘরের সামনে তাদের যে আন্দোলন, সেটি কিন্তু অব্যাহত রেখেছেন। অর্থাৎ 30% যেই কোটা রয়েছে, সেই কোটা তারা অব্যাহত রাখার কথা জানিয়েছেন। অন্যদিকে যদি এই কোটা বাতিল করা হয়, তাহলে কিন্তু তারা সারা দেশে অবরোধ, হরতালের মতো কর্মসূচি ঘোষণা করবে বলে আমরা গতকালকে দেখেছি। একটি অনুষ্ঠানে তারা কিন্তু এই ঘোষণা দিয়েছেন। বিচার পেতে এমন যন্ত্রণা কেন? সাগররুনি হত্যা বিলম্ব, তদন্ত বিচার ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। এরপর 10 দিন পর বাসায় ফিরলেন খালেদা জিয়া। প্রকাশ্যে ঘুরছেন ফাঁসির আসামি। 6 ছাত্র পিটিয়ে হত্যা, যাবজ্জীবন সাজা 4 আসামিও এলাকায় আসেন, বাড়িতে থাকেন। 13 জনের মৃত্যুদণ্ডের রায় হয়েছে প্রায় 3 বছর আগে। গাবতলীর কাছে আমিনবাজারে বেড়াতে যাওয়া কয়েক ঘন্টার মধ্যে 7 বন্ধুর জীবন নেমে এসেছিল অবর্ণ এক বিভীষিকাময় অধ্যায়। শবে বরাতের রাতের 6 বন্ধুর সাথে মাদক কারবারি, সন্ত্রাসী ডাকাতদের উন্মত্ত হামলার শিকার হয়ে প্রায় পঙ্গু অবস্থায় বেঁচে থাকা আলামিন কিন্তু জানাছিলেন। সেই ঘটনার আসলে যারা সাজাপ্রাপ্ত আসামি, তারা কিন্তু এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, তাদের কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের বিচার হয়নি। সেই সঙ্গে সংবাদ দেখছি রূপগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযান, 3 বোমা উদ্ধার। বেনজির ও মতিউরের সম্পদের হিসাব তলব। দুদরকে চার্জশিট, সাবেক অতিরিক্ত আইজিপি স্ত্রীর বিপুল সম্পদ। ধর্মীয় অনুষ্ঠানে বিষাদ, পায়ের নিচে 116 প্রাণ। সাময়িক অনুমতি দেওয়া হয়, তীব্র গরম আর ভিড়ের কারণে পদপিষ্টের ঘটনা ঘটেছে।
দেশে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত অন্তত 116 জন নিহতের যে ঘটনা গতকাল আমরা দেখি পুরো বিশ্বের সবগুলো মিডিয়াতেই কিন্তু এই খবরটি ছাপিয়েছে। আমরা মাঝে মধ্যেই দেখি ভারতে কিন্তু এই ধরনের ঘটনা মাঝে মধ্যেই ঘটে থাকে। এর আগেও আমরা দেখেছিলাম যে একটি ধর্মীয় অনুষ্ঠানে এই ঘটনা কিন্তু ঘটেছিল, পদদলিত ঘটনা, সেখানেও কিন্তু অনেক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। পরবর্তী পত্রিকায় চলে যাচ্ছি দর্শক, আমরা হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন যেটিকে সংবাদ শিরোনাম করেছে, হিসাব দিতেই হবে সম্পদের, হাইকোর্টের নির্দেশ, সরকারি চাকরিজীবীদের হিসাব দাখিল সংক্রান্ত বিধি যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে, যে কোনো মূল্যে দুর্নীতি অর্থ পাচার বন্ধের তাগিদ। কোটার প্রতিবাদে ঢাকায় গতকাল শিক্ষার্থীদের বিক্ষোভ, পেনশন স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতি। উত্তাল পাবলিক বিশ্ববিদ্যালয়, কোটার প্রতিবাদ চলছে, অবরোধ বিক্ষোভ, চাকরিতে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহাল চান শিক্ষার্থীরা, শিক্ষকরা অনড়, বলছেন বাঁচা মরার লড়াই, আন্দোলন অযৌক্তিক। অর্থমন্ত্রী, দুর্নীতি বিরুদ্ধে অব্যাহত অভিযান, ৬৬ কোটি টাকার অবৈধ সম্পদ, সাবেক অতিরিক্ত আইজির স্ত্রী সহ চার্জশিট। বেনজির মতির সম্পদের হিসাব চেয়ে নোটিশ, জব্দ করা ব্রাহ্মা গ্রুপ আইস সাদিক এগ্রু, নথির খোঁজে বিমানবন্দরে দুদক। হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া, বাসার পথে গতকাল খালেদা জিয়া। সিলেটের গোয়াইনঘাটে সড়ক তলিয়ে যোগাযোগ ব্যাহত, তলিয়েছে ঘর বাড়ি সড়ক, বন্যায় 4 জনের মৃত্যু, সিলেটের ভোগান্তিতে 7 লাখ মানুষ। দর্শক, আমরা জানি যে দেশের বিভিন্ন স্থানে পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে সিলেট অঞ্চলে কিন্তু বেশ কয়েকটি জায়গায় বন্যা হয়েছে। আমরা দেখেছি বিশেষ করে গোয়াইনঘাট এলাকার যেই বন্যা পরিস্থিতি, সেখানে কিন্তু প্রায় অনেক মানুষ, আমরা দেখছি যে সিলেট অঞ্চলে প্রায় 7 লাখ মানুষের পানিবন্দির যেই ঘটনা সেটি কিন্তু দেখছিলাম। আমরা দেখেছিলাম যে 2022 সালে যে বন্যা হয়েছিল সেখানে কিন্তু সেই ক্ষতই কিন্তু এখনও পর্যন্ত সিলেটবাসী কাটিয়ে উঠতে পারেনি। এরপর আবার এখন যেই আসলে বন্যার শুরু হয়েছে, সেই বন্যার রেজাল্ট কতদিন পর্যন্ত কাটবে, এবং এটি নিয়ে কিন্তু আমরা দেখেছিলাম নানান মহলে কথা হয়েছিল, সংসদে এই বিষয়টি নিয়ে কথা হয়েছে যে কেন আসলে সিলেট অঞ্চলে বারবার বন্যা হচ্ছে। অনেকেই আসলে কিশোরগঞ্জের মিঠামইনের যে রাস্তা রয়েছে সেটিকে দায়ী করছেন, অনেকে নানান ধরনের কথাও বলছেন। ফলে এই যে বারবার বন্যা হওয়ার যে ঘটনা, এই নিম্নাঞ্চলগুলো তলিয়ে যাওয়া, প্লাবিত হওয়া, সেটি নিয়ে কিন্তু সরকারের নজর দেওয়া প্রয়োজন। কারণ মানুষ কিন্তু প্রতিনিয়ত যে ভোগান্তির শিকার সেটি কিন্তু হচ্ছেন, এবং অনেকেরও প্রাণহানির ঘটনা ঘটছে। প্রাণহানির যে বড় বিষয় হলো, অনেকেই তাদের সম্পত্তি সব কিছু, যাদের সব ছিল সব কিন্তু তারা হারিয়ে পথে বসার মতো ঘটনা কিন্তু আমরা দেখেছি দর্শক। এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক, সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হাইকোর্টের আদেশ, আদালতের পর্যবেক্ষণ আইনের কার্যকর প্রয়োগ না হওয়ায় অনেকেই অঢেল সম্পদের মালিক, সরকার একাই সবকিছু করবে এমনটা ভাবা ঠিক নয়, সবাইকে ঐক্যবদ্ধ দুর্নীতি ও অর্থ পাচার বন্ধে কাজ করতে হবে। বেনজির মতিউর সহ পরিবারের সম্পদের হিসাব দিতে নোটিশ, এমপি আজিম হত্যাকাণ্ড, লাশ শনাক্ত না হলে সব তদন্ত নিষ্ফল, অভিমত ফরেন্সিক বিশেষজ্ঞদের, মোটিভ ঘোরাতে নানা তৎপরতা, চাপা পড়ছে স্বর্ণ চোরাচালান প্রসঙ্গ। সম্ভাব্য বন্যা মোকাবেলা করতে প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর, একনেক সভায় 11 প্রকল্প অনুমোদিত। টাকা না দিয়েই বিদেশিরা পণ্য ছাড়িয়ে নিচ্ছেন, পোশাক শিল্পে অশনি সংকেত, পরোয়ানা মাথায় নিয়ে থাইল্যান্ডের ডেপুটি স্পিকারে ছিল আসিফ, 200 কোটি টাকা রাজস্ব ফাঁকি। সুপ্রিম কোর্টের রায় আইনের শাসনকে অবজ্ঞা করেছে বাইডেন। কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের পদযাত্রা, শাহবাগে অবস্থান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি চলবে, অর্থ মন্ত্রণালয়ের ব্যাখ্যা প্রত্যাখ্যান। পেনশন কর্মসূচি প্রত্যয় নিয়ে ব্যাখ্যা সরকারের। সাজেক খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বন্ধ, আটকা 3 শতাধিক পর্যটক। রয়েছে যুগান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে, পেনশনের স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি অবস্থান। মঙ্গলবার কলা ভবনে সর্বজনীন পেনশনের স্কিম প্রত্যয়, আন্দোলনকারীরা অনড়, ব্যাখ্যা প্রত্যাখ্যান। অবৈধ আয় 66 কোটি, শামসুদ্দোহা স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট। বেনজির মতিউর পরিবারের দুর্নীতি সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন, বন্যার আশঙ্কা, কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। IMF এর শর্ত পূরণ, সরকারি রেশনে চাল গমের মূল্য বাড়ল। দর্শক, আমাদের এই নিয়মিত আয়োজনে আমরা জাতীয় পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম জানানোর পাশাপাশি স্থানীয়ভাবে প্রকাশিত দৈনিকের সংবাদ শিরোনামগুলো আমাদের সহকর্মীর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে থাকি। আজকেও আমরা আমাদের একজন সহকর্মী নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন, হাবিবুর রহমান হাবিব, তার মাধ্যমে নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত যে দৈনিকগুলো রয়েছে সেগুলোর সংবাদ শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দেবো। হাবিব, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত যে দৈনিকগুলো রয়েছে সেগুলো সংবাদ শিরোনাম দর্শকদেরকে জানাতে চাই আপনার মাধ্যমে। হাবিব।
স্যার, শুভ সকাল আপনাকে। নারায়ণগঞ্জের যে স্থানীয় পত্রিকাগুলো আছে আজকে তার প্রত্যেকটিরই প্রায় একই শিরোনাম, সেটা হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বোমা জঙ্গি আস্তানা, গতকালকে আস্তানার মধ্যে থেকে প্রায় বোমা উদ্ধার করা হয়েছে, যদিও কোনো জঙ্গি আটক হয়নি। তো সেখানে আসলে এন্টি টেররিজম ইউনিটের সদস্যরা গতকাল সকাল 10টা থেকেই রূপগঞ্জের যে বাড়িটি বড় এলাকার একটি বাড়ি, সে চারতলা একটা বাড়ি, সৌদি প্রবাসী জাকিরের যে বাড়িটি ঘেরাও করে রাখে এবং 12টার দিকে তারা পুরো সম্পূর্ণ নিশ্চিত হয়ে অবস্থান একেবারে স্পেসিফাই করে তারা অভিযান পরিচালনা করে সোয়াতের সদস্যগণ, এবং সেখান থেকে কাউকে গ্রেফতার করা না গেলেও 3টি তাজা বোমা আইইডি উদ্ধার করে এবং পাশাপাশি অনেক আইটি সরঞ্জাম সহ বেশ কিছু চাপাতি উদ্ধার করে বলে এটিইউর পুলিশ সুপার সানোয়ার ইসলাম আমাদেরকে গতকালকে জানিয়েছিলেন। সেখানে বড় ধরনের হামলার হুমকি ছিল বলে আসলে তিনি পাশাপাশি উল্লেখ করেছেন। তো জঙ্গিরা 2-3 দিন আগেই আসলে পালিয়ে গিয়েছে। তো আমরা এটিইউর সদস্যদেরকে গতকালকে দেখেছি যে আসলে তারা সেখানে বোমাগুলো নিষ্ক্রিয় করেছে। এটা ছিল এবং বেশ ভারী শক্তিশালী বোমা ছিল। যখন বিস্ফোরণ ঘটানো হয় তখন গোটা এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। তো এটির সদস্যরা তারা বলেছিলেন আমাদেরকে এমনটা যে আসলে কয়েকদিন আগে তারা সারা দেশে বিশেষ করে নেত্রকোনা এবং কক্সবাজারে এবং নরসিংদীতে অভিযান পরিচালনা করে এবং সেখান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই আসলে তারা জানতে পারে যে ঢাকার আশেপাশে কোথাও এরকম জঙ্গি আস্তানা আছে এবং তারপরে তারা সেখানে অভিযান পরিচালনা করে। তো দৈনিক সংবাদ চর্চার প্রধান শিরোনাম ছিল এটা, এবং দ্বিতীয় যেটা তারা করেছেন শিরোনাম সেটা হচ্ছে বর্ষার শুরুতে ডেঙ্গুর প্রকোপ এবং এ পর্যন্ত ডেঙ্গু রোগীর আক্রান্ত সংখ্যা 838 জন, এবং প্রশাসনিক যে জেলা প্রশাসন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রায় 13টি কার্যক্রম হাতে নিয়েছে এবছর ডেঙ্গুতে যেন বড় রকমের ক্ষতি না হয় সেজন্য। তারা আসলে ওয়ার্ড কমিটি গঠন, ডেঙ্গু সার্চিং করা এবং ডেঙ্গুর মশক কোথায় আছে সেগুলোকে খুঁজে বের করা এবং এ ধরনের অনেকগুলো, এবং বিশেষ করে মানুষের জনসচেতনতা বৃদ্ধির জন্য তারা বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে, আমরা এই পত্রিকা মারফত জানতে পেরেছি। পাশাপাশি আরেকটা সংবাদ দৈনিক সংবাদ চর্চা লিখেছে, সেটা হচ্ছে নারায়ণগঞ্জ সদরের কাশীপুরে 11 বছরে খুনের শিকার হয়েছেন 6 আওয়ামী লীগ নেতা। কাউসার, আপনাকে বলতে হয় গত কিছুদিন আগে, কয়েকদিন আগে বলা যায়, নারায়ণগঞ্জে সুরুজ মিয়া নামে একজন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মৃত্যু হয় এবং তাকে হত্যা করা হয় মূলত, এবং এর আসামি এজাহার নামীয় আসামির মধ্যে প্রায় 9 জনকে পুলিশ গ্রেফতার করে এবং 4 জনকে র্যাব গ্রেফতার করে, এবং এই জন্য তারা আসলে লিখেছে যে নারায়ণগঞ্জের 6 আওয়ামী লীগ নেতা নিহত হয়েছে 11 বছরে। আমি যদি আপনাকে দ্বিতীয় আরেকটি পত্রিকা নেই, সেটা হচ্ছে দৈনিক যুগের চিন্তা। দৈনিক যুগের চিন্তা প্রথমেই শিরোনাম করেছে নারায়ণগঞ্জে বাড়ছে প্রকাশ্য নৃশংসতার ঘটনা। আসলে এটা বলতে হয়, নারায়ণগঞ্জের বন্দরে মনু হত্যা হয়েছে কয়েকদিন আগে এবং সেখানে তাকে প্রকাশ্যে দিবালোকে পিটিয়ে হত্যা করা হয়, এবং এই জন্য তারা কয়েকটি সুপারিশ করেছে। আসলে গত 1 মাসে 4টির বেশি প্রকাশ্যে খুন হয় নারায়ণগঞ্জে। 7 খুনের প্রভাবশালীদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হতো, নারায়ণগঞ্জে যে 7 খুন হয়েছিল, তাহলে যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে নারায়ণগঞ্জের এই ধরনের ঘটনাগুলো পুনরাবৃত্ত হতো না বলে প্রেস ক্লাবের সভাপতি আসলে জানিয়েছেন। তারপরে আছে আসামিদের জামিন না পাওয়া এবং দ্রুত শাস্তির ব্যবস্থা হলে কিছু সুপারিশ সহ তারা এই পত্রিকাতে তারা বেশ কিছু তারা কথা লিখেছেন। পাশাপাশি আরেকটি সংবাদ আপনাকে দিতে চাই, সেটা হচ্ছে বন্দরের 24 নম্বর যে ওয়ার্ড আছে নারায়ণগঞ্জ নাসিক সিটি কর্পোরেশনের 24 নম্বর ওয়ার্ডে বিশুদ্ধ পানির ব্যাপক স্বল্পতা রয়েছে, এবং বিশুদ্ধ পানির স্বল্পতার কারণে বেশ কিছুদিন যাবৎ মানুষ খুব স্থানীয় জনগণ খুব কষ্টে আছে, এবং সিটি কর্পোরেশনের গাড়িতে করে যে পানি দেওয়া হয় তা আসলে খুবই অপ্রতুল, কারণ যখন একটি গাড়ি আসে এবং সেখানে যখন পানি দেওয়া হয় তখন স্থানীয় জনগণ আসলে অল্প পানি অনেক মানুষের মধ্যে বিতরণ শেষ করতে হবে, আমাদের ঝামেলা তৈরি হয়। আসলে এটা ছিল একটা বড় সমস্যা।
হাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নারায়ণগঞ্জ থেকে সহকর্মী হাবিবুর রহমান হাবিব আমাদের সাথে যুক্ত ছিলেন, জানাছিলেন গতকালকে যে ঘটনাটি ঘটে গেল নারায়ণগঞ্জের রূপগঞ্জে, সেটি আসলে বাংলাদেশে আবারও একটি আতঙ্কের জায়গা কিন্তু তৈরি করে। দর্শক, আমরা দেখেছিলাম যে এর একদিন আগেই সোমবারে অর্থাৎ হোলি আর্টিজানের 8 বছর কিন্তু পূর্তি হলো, এবং সেই হোলি আর্টিজানে গিয়েই কিন্তু একজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, দায়িত্বরত একজন কর্মকর্তা, তিনি কিন্তু বলেছিলেন যে বাংলাদেশে এখন আর জঙ্গির কোনো ধরনের সম্ভাবনা নেই, জঙ্গি তৎপরতা নেই। এরপরেই আমরা ঠিক একদিন পরেই নারায়ণগঞ্জের রূপগঞ্জে যে ঘটনাটি দেখলাম, যে একটি জঙ্গি আস্তানা সন্দেহে একটি ফ্ল্যাটকে ঘিরে রাখা হয়, এবং ঢাকা মহানগর অ্যান্টি টেরোরিজম ইউনিটের যেই দল, তারা গিয়ে আসলে ওই ফ্ল্যাট থেকে 3টি তাজা বোমা উদ্ধার করেন। এবং এর কিছুদিন আগেও কিন্তু আমরা দেখেছিলাম যে নরসিংদী থেকে একজন জঙ্গি সন্দেহে আটক করা হয়। এই যে দেশে কিছুদিন পর পরে থেমে এই যে জঙ্গিদের ঘটনা, সেটি কিন্তু আসলে বাংলাদেশের জন্য খুব ভালো সুখবর বয়ে আনে না, এটি একটি দেখবার বিষয়। এবং যারা আসলে এগুলো নিয়ে কাজ করছেন, তারা আসলে আরও ভালোভাবে, আরও গভীরভাবে কাজ করবেন, সেই প্রত্যাশাই দর্শক রইল। আমরা চলে যাচ্ছি আমাদের আয়োজনে। রয়েছে কালের কণ্ঠ। সম্পদের হিসাব দাখিল করতেই হবে, বাড়তি আয় লুকিয়ে রাখতে হিসাব দিতে অনীহা। বেনজির পরিবারের 43 কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান। মতিউর পরিবারের সম্পদের হিসাব দাখিল করতে দুদকের নোটিশ। সাক্ষাৎকারে দুর্যোগের সাবেক ডিজি মিজানুর, সরকারি চাকরি করে এখন জমি কেনার প্রয়োজন মনে করেন। দর্শক, এমন কর্মকর্তাও কিন্তু রয়েছে। আমরা যেটি আসলে শুধু সরকারি কর্মকর্তাদের ঢালাওভাবে সবাইকে দুর্নীতিবাজ বলার সুযোগ কিন্তু নেই। অনেক কর্মকর্তাই কিন্তু রয়েছেন যারা সারা জীবনের টাকা দিয়ে ঢাকা শহরে একটি ফ্ল্যাট কেনা থেকে শুরু করে এখন জমিও কিন্তু কিনতে পারেনি। আগেও তারা ভাড়াই থেকেছেন, এখনও তারা ভাড়া থাকেন। এমন অনেক কর্মকর্তাও কিন্তু রয়েছেন। সেই ধরনের একজন কর্মকর্তাও কিন্তু আমরা সংবাদ শিরোনাম আজকে দেখেছি, এমন জায়গা পেয়েছে, এবং অনেকেই কিন্তু এইসব সংবাদে জায়গাও পায় না। আমরা অনেকে দেখেছি যে তাদের জায়গাও হয় না এইসব জায়গাতে, তারা আলোচনায়ও থাকে না, কিন্তু তারাও কিন্তু সরকারি বড় বড় জায়গাগুলোর মধ্যে দায়িত্বরত থাকেন। 13 বছর আগের হত্যার রহস্য উদ্ঘাটন পিবিআইয়ের। সাবেক এমপির স্ত্রী খুন। পুলিশের সাবেক কর্মকর্তা শামসুদ্দোহা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট। বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন চলছেই, সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম। রয়েছে জনকণ্ঠ। ভুতুড়ে এক হাসপাতাল, লোকবলের অভাবে কাজে আসছে না বিপুল সম্ভাবনার সুপার স্পেশালাইজড হাসপাতাল। উদ্বোধনের পরে 2 বছরে শুরু হয়নি নিয়োগ কার্যক্রম। অত্যাধুনিক সরঞ্জাম, সুযোগ সুবিধা থাকার পরও নেই রোগীর ভিড়। রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগে বিশাল এলাকা জুড়ে গড়ে উঠেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল সুপার স্পেশালাইজড হাসপাতাল। সেই হাসপাতাল নিয়ে কিন্তু দেশের মানুষের আশা ছিল অনেক, এবং সেই আশাতে কিন্তু শুরুতেই বালি দেখছি আমরা অনেকেই অনেক ধরনের শুরু না হতেই কিন্তু হাসপাতালে অনিয়ম অনেকগুলোই উঠে এসেছে, কিন্তু সেখানে কিন্তু এখনও পর্যন্ত ভালোভাবে সেই কার্যক্রম শুরু হয়নি। উন্নত মানের যন্ত্রপাতি কেনা সহ সব কিছু কিন্তু সেখানে আমরা দেখেছি। এখন যারা এই যে কর্মকর্তার অভাবে, কর্মচারীদের অভাবে যে হাসপাতালে আসলে চালু করা যাচ্ছে না, সেটিও নিয়েও কিন্তু আসলে কাজ করা দরকার। টানা বর্ষণে বাড়ছে দুর্ভোগ, বন্যার অবনতি। ভারতের ধর্মীয় অনুষ্ঠানে পরাজিত হয়ে শতাধিক মৃত্যু। যুক্তরাজ্যের জাতীয় নির্বাচন, বাংলাদেশি বংশোদ্ভূত 6 নারী সহ 34 জন লড়ছেন। দ্বিতীয় দিনে অচল 35 পাবলিক ভার্সিটি। শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি অব্যাহত। প্রত্যেক স্কিম নিয়ে অর্থ মন্ত্রণালয়ের ব্যাখ্যা। 9 বিষয়ে স্পষ্টীকরণ করেছে মন্ত্রণালয়। কোটা বাতিলের দাবিতে বিভিন্ন ভার্সিটিতে বিক্ষোভ অব্যাহত। দর্শক, আমার হাতে বেশ কিছু পত্রিকা ছিল, কিন্তু আমরা আসলে সময় সংক্ষিপ্ততার জন্য সেগুলোর সংবাদ ছিল আপনাদেরকে জানাতে পারছি না, কিন্তু প্রায় সবগুলো পত্রিকাতে একই ধরনের সংবাদ আমরা দেখেছি আজকে। কোটা বাতিলের দাবিতে যে সাধারণ শিক্ষার্থীদের অবরোধ, এবং একই সাথে পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছেন তাদেরও যে অবরোধ রয়েছে, সেই অবরোধের খবরটি আজকে প্রকাশ্যে এসেছে। এবং একই সাথে নারায়ণগঞ্জের রূপগঞ্জের যে ঘটনা জঙ্গির, সেটিও কি আমরা দেখেছি প্রাধান্য পেতে, এবং একই সাথে সিলেটে অঞ্চলের বিভিন্ন অঞ্চল প্লাবিত হওয়ার ঘটনা, 7 লাখ মানুষ পানিবন্দী হওয়ার যে ঘটনা, সেটিও রয়েছে। কিছু রয়েছে দুর্নীতির খবর। দর্শক, এরই মধ্য দিয়ে শেষ করতে হচ্ছে দৈনিক পত্রিকার খবরাখবর এশিয়ান টেলিভিশন নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিষয় অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।